আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। মানবদেহে প্রতিরক্ষা এই চ্যাপ্টার আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আমরা শেষ করে দিছি। এখন লাস্ট মোমেন্টে ক্লাস 4 এর মাধ্যমে আমরা এই অধ্যায়টা একদম একদম সম্পূর্ণ যতটুকু সময় লাগে ততটুকু আমি তোমাদের সময় দিয়ে সুন্দরভাবে তোমার হচ্ছে কি মানে এই অধ্যায়টা কমপ্লিট করে দেবো। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে থাকবা এবং ভাইয়া যতটুকু তোমাদের দাগাই দিচ্ছে সুন্দরভাবে দাগাই নিবা এবং বইটা আন্ডারলাইন করে নিবা এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবা। এবং অ্যাট দ্য ফার্স্ট মোমেন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাইকে জানাবা, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্টে যদি কোনো সমস্যা থাকে ভাইয়াকে অবশ্যই পার্সোনাল গ্রুপে তোমরা অবশ্যই জানাবা। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছো সুন্দরভাবে যদি সমস্যা থাকে ভাইয়ের কাছে, যদি কোনো অধ্যায় তোমাদের লাগে সুন্দরভাবে তোমরা কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের সামনে এক্সাম, তো এক্সামের জন্য আপনি অল্প একটু এই অধ্যায়টা নিতে পারেন, কোন সাবজেক্ট তোমাদের লাগবে জাস্ট ডিমান্ডটা বলো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো এভরিথিং তোমাদের ইন্টার একাদশ দ্বাদশ শ্রেণীর যে কোনো একটা সাবজেক্ট হোক না কেন, সায়েন্সের আমি তোমাদের যথেষ্ট যথেষ্ট পরিমাণে হেল্প করবো। সুন্দরভাবে তোমরা জাস্ট খালি রেসপন্স করবা। ঠিক আছে, তো আমরা তোমার শুরু করতে শুরু করে দিই মানবদেহ প্রতিরক্ষা লাস্ট ক্লাস। ঠিক আছে না, তো আজকে আমরা এই অধ্যায়টা কী করে দেবো, সুন্দরভাবে শেষ করে দেবো। তো আমরা যারা যারা প্রথম ক্লাস দেখো নাই তোমার দেখো, যারা যারা তোমার কি প্রথম ক্লাস দেখো নাই, দ্বিতীয় ক্লাস দেখো নাই, তারা সুন্দরভাবে প্রথম দ্বিতীয় ক্লাস তোমরা সুন্দরভাবে দেখে নিবা। হ্যাঁ, এবং বইটা সুন্দরভাবে আনলাইন করে নিবা। তাহলে আমরা কি শুরু করতে যাচ্ছি। তো আমরা মানবদেহ প্রতিরক্ষা তোমার কি এই অধ্যায়টা আমরা লাস্ট আমরা ক্লাস এখন আমরা কি শুরু করব। তো এই পর্যন্ত আমরা সুন্দরভাবে আমরা কি কভার করে দিছিলাম। ঠিক আছে, যে তোমার হচ্ছে কি মানে এই যে তোমার হচ্ছে কি যে প্রতিরক্ষা অর্থাৎ কি প্রতিরক্ষা ব্যবস্থা এনটিপির ভূমিকা সম্পর্কে আমরা সুন্দরভাবে এখন কি করব, আলোচনা করব। এখান থেকে আমরা এখন মেনলি আমরা পড়াশোনা শুরু করব। তো যারা আবারও বলতেছি যে যারা ক্লাস তোমার সুন্দরভাবে 1 করে নাও নাই, ক্লাস নং সুন্দরভাবে তোমার কি 2টা কমপ্লিট করে নাও নাই, এবং ক্লাস নং তোমার সুন্দরভাবে 3টা কমপ্লিট করে নাও নাই, তারা সুন্দরভাবে তোমার এইচপিসি তোমার অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে তোমার সার্চ দিলেই তোমার কি ইউটিউবে সার্চ দিলে তোমার চলে আসবে। ওখান থেকে তুমি প্লেলিস্ট আকারে তুমি ক্লাসগুলো তুমি সুন্দরভাবে কভার করে নিতে পারবা। তো আমরা শুরু করে দিই যে প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা। এখানে কি বলছে যে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দুর্বনীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে তোমার ধ্বংস করে তাকে অ্যান্টিবডি বলা হয়। তাহলে এটা তোমার টন্ট্রা মুক্ত করতে হবে, সেগুলোর জন্য একদম অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে না, যে বলে দেবে যে তোমার কি মানে তোমার অ্যান্টিবডি কিসের জন্য ব্যবহার করা হয় বা অ্যান্টিবডির সংখ্যাটা দাও, তাহলে কি দেহ প্রতিরক্ষা অর্থাৎ ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ এটা তোমার কি গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করে থাকে, সেটা তোমার কি ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস হিসাবেও কাজ করে থাকে। তাই হচ্ছে কি যা অ্যান্টিবডি নামে পরিচিত। প্রত্যেকটি অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন একে সংক্ষেপে আইজি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যান্টিবডিকে বলা হয় কি আইজি দ্বারা প্রকাশ করা যেতে পারে। তাহলে ইমিউনোগ্লোবুলিনকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয়, আইজি দ্বারা প্রকাশ করানো যেতে পারে। তাহলে ইমিউনোগ্লোবুলিন হতে পারে। তাহলে আইতে হচ্ছে ইমিউন আর জিতে হচ্ছে গ্লোবুলিন। তাহলে সেখানে তোমার দুটো পার্ট মিলে গঠিত হয়েছে আইজি, সেটা হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিনকে প্রকাশ করানো হতে পারে নামে বিশেষ ধরনের একটি প্রোটিন অণু সৃষ্টি হতে পারে। তাহলে এখান থেকে এতটুকুই পয়েন্ট মুখস্থ করবা যে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে তোমার থেকে উৎপন্ন এক ধরনের বিশেষ দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী তোমার থেকে অ্যান্টিজেনকে ধ্বংস করে। যা এই অ্যান্টিজেনগুলোর মধ্যে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে, এবং তোমার থেকে অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন যাকে আইজি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে এতটুকু জানলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। তারপর চলে আসি যে শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিপোসাইট। তা লিপোসাইট দুই ধরনের হতে পারে, একটা টি কোষ হতে পারে, একটা বি কোষ হতে পারে, যেগুলো আমরা আগেই পড়ে আসছিলাম। তো আবার রিভিশন দিলাম যে তোমার কি টি লিপোসাইট কয়েক উপকরণে বিভক্ত, যার একটি হচ্ছে তোমার কি বি প্লাজমা বি কোষ, সংক্ষেপে তোমার কি প্লাজমা কোষ নামে পরিচিত। আর প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার চলে আসছিল যে তোমার কি প্লাজমা কোষ থেকে কি তৈরি হয়, অ্যান্টিবডি উৎপাদন হতে পারে, বা অ্যান্টিবডি উৎপাদন হয় কোথায় থেকে, তোমার হচ্ছে কি মানে প্লাজমা কোষ থেকে। তাহলে এটা ইন প্রি টেস্ট আর ইম্পর্টেন্ট। ঠিক আছে না, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল ওগুলো ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই। তুমি 1000 তুমি যদি তুমি 1000 দিয়ে তুমি অনেক তোমার স্টার দাও, তাও তোমার ইম্পর্টেন্ট দিক দিয়ে বিবেচনা আসবেই না। তো অনেক অনেক তোমার থেকে ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। যারা ডাক্তার হওয়ার সম্ভব স্বপ্ন আছে, অনেক অনেক দিন থেকে তোমার ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন, তো সেখানেই তোমার মেইনলি এই কোশ্চেনগুলো চলে আসে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যদি পড়তে পারো তাহলে এখান থেকে তোমার অল্পটুকু কি হয়ে যাবে, একদম ফুললি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নিব যে প্রত্যেক প্লাজমা প্রয়োজনে প্রত্যেক প্লাজমা কোষ প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। মানুষের দেহে তোমার কি 100 মিলিয়ন বা 10 কোটি অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে। তাহলে এটা আমরা আগেও পড়ছি, এখনও পড়ছি, এখানেও আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করে দেবো যে তোমার কি মানে তোমার লিপোসাইট থেকে উৎপাদন হতে পারে। সেই লিপোসাইট তোমার দুই প্রকার হতে পারে, একটা তোমার কি হতে পারে, একটা বি লিপোসাইট হতে পারে, একটা তোমার কি হতে পারে, সরি বারবার ডিস্টার্ব দিতেছে। তো একটা তোমার বি লিপোসাইট হতে পারে, কি হতে পারে, একটা বি লিপোসাইট
হতে পারে, আর একটা তোমার কি টি লিপোসাইট হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে পি অর্থাৎ বি প্লাজমা কোষকে বলা হয় প্লাজমা কোষ বলানো হতে পারে। তাহলে এখানে প্লাজমা কোষ থেকে তোমার কি উৎপাদন হয়, প্লাজমা কোষ থেকে তোমার অ্যান্টিবডি উৎপাদন হতে পারে, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় 19-20-এ চলে আসছিল। এবং তোমার মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি অ্যান্টিবডি থাকতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সুন্দরভাবে মুখস্থ করে দিবা। তারপরে অ্যান্টিবডি গঠনে আমরা কি একদম চলে আসবো, যে অ্যান্টিবডি গঠনটা পড়তে হবে যে প্রত্যেক অ্যান্টিবডি মৌলিক গঠন এক গাঠনিক অংশকে নিম্নরূপভাবে প্রকাশ হয়, যেমন কি ভারী ও হালকা শৃঙ্খল। প্রত্যেক অ্যান্টিবডিতে 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। তাহলে কয় জোড়া থাকতে পারে ভাইয়া পুরা? 2 জোড়া থাকতে পারে, অর্থাৎ তোমার সেখানে কি কয়টা থাকতে পারে? 4টা থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে এর মধ্যে সাদৃশ্য এক জোড়া লম্বা এবং ভারী শৃঙ্খল, এবং অন্য জোড়া তোমার সাদৃশ্য হালকা শৃঙ্খল হতে পারে। ভারী ও হালকা শৃঙ্খলের আণবিক তোমার ওজন হচ্ছে তোমার কি 50 থেকে 70 কেডি দ্বারা প্রকাশ করা হয়, এবং 23 কেডিও হতে পারে। তাহলে এটা তোমরা মুখস্থ করতে হবে তোমাকে, যে তোমার কি তোমার এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো। যাই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তাই তোমার মেন পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, একদম 100% তোমার ওখানে তোমার লাগবে। যে এখান থেকে মনে রাখবো যে ভারী এবং হালকা শৃঙ্খল আণবিক হচ্ছে তোমার কি 50 তোমার কি থেকে 70 কেডি অথবা তোমার কি 23 কেডি পর্যন্ত হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পয়েন্ট আমরা কি করবো, মুখস্থ করে নেবো। এই পেজটা থেকে যতটুকু পড়লাম না কেন ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আনলাইন করে নিবা, এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, বিশ্বাস করে সুন্দরভাবে দেখাই নিবা, ঠিক আছে না? তো আমরা এতটুকু আমরা কি করবো, পড়ে নিব, ঠিক আছে না? এটা 2 ধরনের তোমার কি পলিপেপটাইড নিয়ে গঠিত, 2 জোড়া অর্থাৎ 4টি থাকতে পারে। তারপর আমরা চলে আসি যে তোমার কি মানে ডাই সালফেট বন্ডে চলে আসি, অর্থাৎ প্রত্যেকটি অ্যান্টিবডিতে অন্তত 3টি অন্তস্থ ডাই সালফেট বন্ড থাকে। তাহলে কয়টি অন্তস্থ ডাই সালফেট বন্ড থাকতে পারে? 3টি অন্তস্থ ডাই সালফেট বন্ড থাকতে পারে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটি বন্ড থাকে 2টি ভারী শৃঙ্খলের মাঝে, আর তোমার কি বাকি 2টি থাকে পাশাপাশি তোমার কি ভারী হালকা শৃঙ্খলের মাঝে। অ্যান্টিবডি দেখতে তোমার ওয়াই আকৃতি। তাহলে অ্যান্টিবডি দেখতে কি আকৃতি ভাইয়া? পুরা ওয়াই আকৃতির হতে পারে। 2 স্টার ইম্পর্টেন্ট দিলাম। দেখো তো এটা তোমার দেখতে তোমার ওয়াই আকৃতি না? এই যে ওয়াই আকৃতি না, তো এটাকে কি আকৃতি বলা হয়? এটা ওয়াই আকৃতির দেখতে। তাহলে অ্যান্টিবডি দেখতে কি আকৃতি? ওয়াই আকৃতির। অন্তস্থ ডাইসালফেট বন্ডের প্রধান তোমার কি সংখ্যক বিভিন্ন অ্যান্টিবডি ভিন্ন হতে পারে। প্রত্যেকটি পলিপেপটাইড শৃঙ্খল আবার অন্তস্থ শৃঙ্খল ডাইসালফেট বন্ধে যুক্ত থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়ে নিলাম, ঠিক আছে? তারপর আমরা স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল আমরা সম্পর্কে জানবো। বাকিটা তুমি রিং দিবা, বাকিটা তোমার সেখান থেকে তোমার রিং দিলে তোমার হয়ে যাবে, কভার হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে তোমার হচ্ছে কি মানে প্রত্যেক অ্যান্টিবডি 2 অঞ্চল বিশিষ্ট গঠন নির্মিত। একটি অঞ্চল তোমার একটি স্থায়ী অঞ্চল, আর অন্যটি হচ্ছে কি পরিবর্তনশীল অঞ্চল হতে পারে। যে ধরন অনুযায়ী প্রত্যেক অ্যান্টিবডি ভারী হালকা শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডের ক্রমে অনুযায়ী এই দুটি অঞ্চলে ভাগ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট ধরনের ইমিউনোগ্লোবিনকে তোমার থেকে আইজি দ্বারা প্রকাশ করা হয়, জি কিংবা আইজি এর দ্বারা হতে পারে। সেই অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড ক্রম থাকে, কিন্তু পরিবর্তনশীল অংশে অ্যান্টিজেন ধারণ করার জন্য পরিবর্তন খাপ খাওয়ার বলে ক্রমে পরিবর্তন হতে পারে। পরিবর্তনশীল অঞ্চল নির্মাণে ভারী এবং হালকা উভয় শৃঙ্খলের অংশগ্রহণ করে অ্যান্টিজেন তোমার কি ধারা এই অংশের নাম হচ্ছে কি প্যারাটোপ বা তালাচাবি তোমার হচ্ছে কি প্রক্রিয়া কাজ করে থাকে। তাহলে তালাচাবি প্রক্রিয়া কাজ করে থাকে, তাহলে কি এক্ষেত্রে চাবি হচ্ছে তোমার হচ্ছে প্যারাটোপ, এবং তালা হচ্ছে তোমার অ্যান্টিজেন জীবন। তাহলে এখান থেকে এতটুকু এমসিকিউর জন্য তোমাকে মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি এই প্যারাটোপটা তোমার তালাচাবি হিসেবে মতবাদ হিসেবে কাজ করে থাকে, যেখানে তোমার কি চাবিটা হচ্ছে তোমার কি হতে পারে, প্যারাটোপ হতে পারে, এবং তোমার কি তালাটা হচ্ছে কি অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে। যখন আমি ওয়ান শটের রিভিশন ক্লাস তোমার পক্ষে আনবো বা সিকিউ যখন সলভ করে দেবো, তখন ভাই সুন্দরভাবে এগুলো সুন্দর মুখস্থ করে দেবে, সমস্যা নাই। এখান থেকে তোমার এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? এখানে ইমিউনোগ্লোবিন জি থাকতে পারে এবং এ থাকতে পারে। তারপর চলে আসো যে তোমার কি ভারী শৃঙ্খল স্থায়ী অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড ক্রোম এর ভিত্তিতে অ্যান্টিবডি মাত্র 5 ধরনের হলেও পরিবর্তনশীল অঞ্চলে ভারী এবং হালকা শৃঙ্খল প্যারাটোপের যখন জরুরি অবস্থায় বিশেষ তোমার জিন খণ্ডে এলোপাথারি সম্মিলিত ফলে পরিবর্তন ঘটে, তখন কোটি বিভিন্ন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়। ভালো কথা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি ভিডিজি, অর্থাৎ ভিডিজি রিকম্বিনেশন বলা হয়। তাহলে এটা তোমার ফুল ফর্মটা মুখস্থ করতে হবে। ভি হচ্ছে ভেরিয়েবল, ডি হচ্ছে ডাইভার্সিটি, অ্যান্ড জি হচ্ছে জয়েন্ট কি সাবজেন্স হতে পারে। বিজ্ঞানীদের ধারণায় মানুষের দেহে তোমার কি 100 মিলিয়ন বা 10 কোটি তোমার কি 10 কোটি ধরনের অ্যান্টিবডি থাকতে পারে। এটা বারবার রিপিট হতেছে, তো বারবার যেহেতু রিপিট হচ্ছে শুধু এটা 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এমসিকিউর জন্য আমরা কি পড়ে নেব, আর এটা ফুল ফর্মটা আমরা পড়ে নেব যে ফুল ফর্মটা তোমার হচ্ছে কি ফুল ফর্মটা তোমার কি হতে পারে, ঠিক আছে না? মুখস্থ করে নেব যে ভিডিজি এর ফুল হচ্ছে কি, ভি হচ্ছে ভেরিয়েবল, ডিতে হচ্ছে ডাইভার্সিটি, অ্যান্ড তোমার কি জিতে হচ্ছে তোমার কি জয়েন্ট সাবস্টেন্স হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ওইটুকু আমরা মুখস্থ করে নেব। তারপর চলে আসো এখান থেকে আমরা এতটুকুই সুন্দরভাবে কি করি, আমরা সুন্দরভাবে কি করবো দেখাইনি যে তোমার এখান থেকে এই পার্টটা তোমার ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে না? এই পার্টটা আমরা কি করবো, এই পার্টটা আমরা সুন্দরভাবে আমরা কি দেখাই নেব। তারপর চলে আসো যে তোমার কবজা অঞ্চল, চলে আসো যে কবজা অঞ্চল পড়তে হবে। যে অ্যান্টিবডি বা অণুর বা বাহু দুটি যে সংযোগস্থল থেকে দুভাগে হয়ে যায় তা কবজা অংশ নামে পরিচিত। তোমার কোনটি
অংশটি অ্যান্টিবডিকে কিছু নমনীয় দান করে এবং তোমার হচ্ছে বাহু দুপ্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটোপে দুটি অ্যান্টিজেন আটকে দেয়। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যান্টিবডি তোমার হচ্ছে কি গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন অ্যান্টিবডি গঠনের তোমার চিত্র দেওয়া আছে, চিত্রটা তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি সিকিউতে তোমার হচ্ছে কি চিত্রটা ডায়াগ্রামটা তোমাকে একদম অঙ্কন করতে হবে, একদম তোমার অঙ্কন করতে হবে, একদম 100% একদম অঙ্কন করতে হবে। তাহলে সুন্দরভাবে তোমরা কি করবা, বাসায় সুন্দরভাবে এটা চিত্রটা প্র্যাকটিস করবা। আমি যখন আবার তোমাদের সিকিউ এমসিকিউ তোমাদের পড়াই দেবো তখন এটা সুন্দর করে দেবো যে এটাকে বলা হয় প্যারাটোপ বলা হয়। এন্টিজেন পরিবর্তনশীল অঞ্চল থাকতে পারে, হালকা শৃঙ্খল হতে পারে এটা, আর এটা ভারী শৃঙ্খল হতে পারে। এখানে ডাইসালফাইড বন্ড থাকতে পারে এবং ভারী শৃঙ্খল হিসেবে অবস্থান করে থাকে এবং সেটা তোমার কি সারি অঞ্চল হিসেবে অবস্থান করে থাকে। এটা হচ্ছে অ্যান্টিবডি লিখিত একটা গঠন। তো যখন আমি সুন্দরভাবে তোমাদের সিকিউ সলভ করে দেবো তখন সুন্দরভাবে এটা পড়াই দেবো। তো এটা এমনিতে বলে দিলাম যে সিকিউর জন্য এই পার্টটা তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। মেনলি তোমার হচ্ছে কি অ্যান্টিবডির গঠনটা তোমার হচ্ছে কি সিকিউতে তোমার গ এবং ঘয়ে চলে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করব, কভার করে নেব, ঠিক আছে না, কভার করে নিবা। এখান থেকে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়বা, আর না হলে নিজের গাইড থেকে পড়ে নিবা, ভালো গাইড থেকে একটা পড়ে নিলেই হয়ে যাবে। তারপর চলে আসলে অ্যান্টিবডি প্রকারভেদ আমরা পড়বো এখন। যে অ্যান্টিবডি গঠনের যে ভারী শৃঙ্খল রয়েছে তাতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে ভারী শৃঙ্খল তোমার হচ্ছে 5 ধরনের হতে পারে। তাহলে ভারী শৃঙ্খল কয় ধরনের হতে পারে ভাইয়া পুরা, ভারী শৃঙ্খল তোমার হচ্ছে 5 ধরনের হতে পারে। সেই 5 ধরনের সম্পর্কে আমরা জানবো যে একটা হচ্ছে গামা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে একটা তোমার হচ্ছে মাইক্রো, একটা তোমার হচ্ছে ইলিপসন, একটা হচ্ছে ডেল্টা হতে পারে। তাহলে এই শুধু এই কটা মুখস্থ করতে হবে। এই 5 ধরনের ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডি নিচে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। প্রথম পয়েন্ট হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে না। অর্থাৎ দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের পরিমাণ কত পার্সেন্ট, 75%। একদম মেডিকেলের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট এই টপিকটা। অর্থাৎ এই যে টপিকটা তোমার মেডিকেলের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। 10 স্টার ইম্পর্টেন্ট টপিক মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সুন্দরভাবে পড়ে নিবা। এখান থেকে অনেক মেডিকেলে কোশ্চেন আসছিল। তো ভাইয়া যখন মেডিকেল কোশ্চেন সলভ করে দেবে এই অধ্যায় তখনই বুঝতে পারবা যে কতটুকু ইম্পর্টেন্ট টপিক। রক্ত লসিকাতন্ত্র অঙ্গ টিস্যুতে তোমার কি পাওয়া যায়, তোমার ইমিউনোগ্লোবিন জি পাওয়া যায়। কমপ্লিমেন্ট সিস্টেমে সক্রিয় করে এবং অনেক বিষাক্ত পদার্থ প্রশমিত করে। তাহলে কোনটা, ইমিউনোগ্লোবিন জি, ঠিক আছে না। তারপরে ইমিউনোগ্লোবিন জি একটি মাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে এবং মায়ের অর্জিত পরীক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। তাহলে এই যে তোমার ইমিউনোগ্লোবিন জিটা ফুললি তোমার ইম্পর্টেন্ট, ফুললি তোমার পুরো পার্টটাই পড়তে হবে। যে তোমার এখান থেকে এতটুকু আমি দেখাই দিই। এখান থেকে এতটুকু পয়েন্ট পেয়েছে, দেহে মোট ইমিউনোগ্লোবিন 75%, রক্ত লাসিকা তন্ত্রে থাকতে পারে এবং তোমার কি টিস্যু রসে তোমার কি তোমার ইমিউনোগ্লোবিন জি কমপ্লিমেন্ট তোমার কি সক্রিয় হিসেবে কাজ করে, অনেক বিষাক্ত পদার্থ হিসেবে প্রশমিত করে এবং তোমার ইমিউনোগ্লোবিন জি তোমার একটি মাত্র অ্যান্টিবডি গর্ভাবস্থায় অতিক্রম করে এবং মাতা অর্জিত প্রতিরক্ষাকে প্রদাহ সৃষ্টি করতে পারে। তাহলে এই পুরো পার্টটাই কি করবা, সুন্দরভাবে এই পার্টটা মুখস্থ করলে হয়ে যাবে। এটা অনেকবার অনেক, যেহেতু পুরোটাই আমি রিভিশন দিব, পুরোটাই আমি দেখাই দিলাম, সুন্দরভাবে পুরোটাই রিভিশন দিবা, মাস্ট তোমার রিভিশন দিতে হবে, নাহলে ভর্তি পরীক্ষা খারাপ করবা, মেন পরীক্ষা তোমার কি খারাপ করবা। তো অবশ্যই মাস্ট রিভিশন দিবা ভাইয়ের রিকোয়েস্টে। তারপর চলে আসি যে ইমিউনোগ্লোবিন, আমরা জি বললাম ইমিউনোগ্লোবিন এ পড়বো যে দেহের মোট ওজনে কত পার্সেন্ট, 15% থাকতে পারে। এটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট এই পার্সেন্টেজটা। এই ধরনের অ্যান্টিবডি মিউকাস তোমার থেকে ঝিল্লিতে আবৃত থাকে। তাহলে মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে কোনটা, ইমিউনোগ্লোবিন জি। পরিপাক জনন শ্বসনতন্ত্র বিস্তৃত হয় যেখানে রোগ সৃষ্টিকারী অণুকে প্রশমিত করে। মায়ের দুধে তোমার কি থাকতে পারে, মায়ের দুধে তোমার কি ইমিউনোগ্লোবিন জি থাকতে পারে। বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদের স্থানিত হয়। তাহলে এই পুরো পার্টটাও ইম্পর্টেন্ট, পুরো পার্টটাই তোমার পড়ে নিবা যে ইমিউনোগ্লোবিন জি মোট ওজন 15%। এই ধরনের তোমার কি এখানে কি বলছে দেখো, তোমার এ ধরনের অ্যান্টিবডি তোমার কি মিউকাস, হ্যাঁ এ ধরনের অ্যান্টিবডি মিউকাস কি বলছে, মিউকাস যেটা পাওয়া যায়। তারপর এখান থেকে পড়ে নেবা যে পরিপাক জননতন্ত্র শ্বসনতন্ত্র বিস্তৃত হয় যেখানে রোগ সৃষ্টিকারী অণুজীব অণুকে প্রশমিত করে এবং তোমার মায়ের দুধে তোমার থেকে ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদের এটা স্থানিত হতে পারে। এটা তোমার কি ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে পারে। তাহলে এটা আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি এখানে। তো এটাও সুন্দরভাবে পড়ে নিবা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 22-23 আসছিল, 21-22 আসছিল, 16-17 আসছিল। ডেন্টাল ভর্তি পরীক্ষা আবার 12-13 আসছিল। এটা অনেক পরিমাণে ইম্পর্টেন্ট ভাই। যারা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবা তাদের ক্ষেত্রে একদম মানে ফরজ হয়ে গেছে। এই যে ফরজ, একদম ফরজের চেয়ে যদি আরও যদি বেশি থাকে তাহলে এটা হয়ে গেছে তোমার একদম তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। সুন্দরভাবে তোমার কি রিভিশন দিতে হবে এবং পড়তে হবে। এই পার্টটা আসলে মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি করবো, পড়ে নেব। এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। এখন এটা সুন্দরভাবে এটা তোমার কি এবং ইমিউনোগ্লোবিন ই সম্পর্কে আমরা জানবো যে ইমিউনোগ্লোবিন এম সম্পর্কে জানবো যে তোমার এখানে কি বলছে, ইমিউনোগ্লোবিন এম দেহের মোট ওজনে কত পার্সেন্ট, বা 5 থেকে 10%। এ বি ও ব্লাড গ্রুপ তোমার রক্তকণিকা তোমার অ্যান্টিবডি এই ধরনের হতে পারে। তাহলে কোন ধরনের হতে পারে, এ বি ও ব্লাড গ্রুপ হতে পারে। তারপর
ইমিউনোগ্লোবিন এম পাওয়া যায় কোথায়? রক্ত এবং লসিকায় পাওয়া যায়। এটি কমপ্লিমেন্ট সিস্টেমে সক্রিয় করে এবং বহিরাগত কোষকে পরস্পর সঙ্গে তোমার হচ্ছে কি সংযোজিত করতে সাহায্য করে থাকে। তাহলে এটাটুকু মুখস্থ করে নিতে হবে। এবং স্পেসিফিক ইমিউনো ছাড়া দেয় এবং ইমিউনোগ্লোবিন জি হিমোগ্লোবিন এপে একত্রে কাজ করতে পারে। তাহলে পুরোটা ইম্পর্টেন্ট, পুরোটা আরেকবার পড়াই দিচ্ছি যে হিমোগ্লোবিন জি দেহের মোট উৎসেচন তোমার কত পার্সেন্ট? 5 থেকে 10%। এবিও ব্লাড গ্রুপ রক্তকণিকায় তোমার কোনটা থাকে? অ্যান্টিবডি তোমার কি অ্যান্টিবডি ধরনের কোন থাকে? ইমিউনোগ্লোবিন এম থাকে। এবং তোমার রক্ত মৌলসিকায় কোন ইমিউনোগ্লোবিন পাওয়া যায়? ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায়। কমপ্লিমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে কোনটা? ইমিউনোগ্লোবিন এ। এবং স্পেসিফিক তোমার ইমিউনো সারা প্রদান করে থাকে ইমিউনোগ্লোবিন জি এবং এম কে সহায়তা প্রদান করে থাকে। তাহলে এই পুরো পার্টটাই তোমাকে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব? মুখস্থ করে নিব। ঠিক আছে, তারপর আমরা চলে আসলাম তোমার কি ইমিউনোগ্লোবিন ডি তে। এখন আমরা কি প্রবেশ করব? ইমিউনোগ্লোবিন ডি থেকে কি বলছে? ইমিউনোগ্লোবিন দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 1% বলছে। তো এটাও পড়ে নিতে হবে। এখানে রক্ত, লসিকা এবং লিফোসাইট বি কোষে পাওয়া যায়। তারপর তোমার কি এ কাজ অজ্ঞাত হলে বিজ্ঞানীদের ধারণা ইমিউনোগ্লোবিন ডি বি কোষকে তোমার কি সক্রিয়ভাবে ভূমিকা রাখে। তাহলে এই দুটো পার্ট মুখস্থ করলে হয়ে যাবে। কোন দুটো পার্ট? যে তোমার কি দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 1%। এবং তোমার কি ইমিউনোগ্লোবিন ডি বি কোষকে তোমার কি সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বাকিটা সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। ইমিউনোগ্লোবিন আমরা কি ডি শেষ করে দিলাম। এখন আমরা পড়বো কি? ইমিউনোগ্লোবিন ই পড়বো। দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 0.1% থাকতে পারে। একদম ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। এটি দুর্বল তোমার কি ইমিউনোগ্লোবিন জি। তাহলে সবচেয়ে দুর্বল ইমিউনোগ্লোবিন জি কোনটা? ইমিউনোগ্লোবিন জি, অর্থাৎ ই হবে। বি কোষ, মাস্ট কোষ এবং মেসোফিলিয়া কোষ পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যায়? মাস্ট কোষ এবং মেসোফিলিয়া কোষ পাওয়া যেতে পারে। অ্যান্টিবডি ভূমিকা বেশ নেতিবাচক ভূমিকা পালন করে থাকে। তাহলে এখান থেকে এই পয়েন্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। আর কিছু তোমার এখান থেকে পড়ার তোমার কি তোমার দরকার হবে না। তাহলে এই যে তোমার ইমিউনোগ্লোবিন ই, তারপর ইমিউনোগ্লোবিন ডি, ঠিক আছে না? এই যে তোমার এই সুন্দরভাবে এই পয়েন্টটা বারবার রিভিশন দিবা। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মেডিকেলের জন্য। সুন্দরভাবে আমরা কি দেবো? রিভিশন দেবো। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসলাম যে তোমার অ্যান্টিবডি কার্য বলতে চলে আসলাম যে তোমার মানব দেহ সুস্থ সবল সচল রাখতে বিভিন্ন শ্রেণী অ্যান্টিবডি অবৈধভাবে যে অন্যান্য গুরুত্ব দায়িত্ব পালন করে চলছে সে সম্বন্ধে সাধারণত ধারণা রাখা অন্তত প্রয়োজন। কোনো অ্যান্টিজেন দেহের প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে অবশেষে তৃতীয় স্তরে প্রবেশ করলে অ্যান্টিবডি সামঞ্জস্য কাজের ধারা তা নিশ্চিত হয়ে যায়। অ্যান্টিবডির কাজে তোমার কি পদ্ধতি তিনটি রয়েছে। একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে সংক্রমণ হওয়া, একটা কমপ্লিমেন্ট সিস্টেমের প্রতি তোমার কি সজাগ থাকা, ঠিক আছে। তার একটা হচ্ছে কি সংক্রমণে বিস্তার করা। এগুলো লেস দেন ইম্পর্টেন্ট। তো এটা সুন্দরভাবে তোমার কি পড়বে? এটা সুন্দরভাবে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো এখানে কি বলছে? এখানে অল্প একটু পড়তে হবে যে তারপর অ্যান্টিজেনের বিরুদ্ধে রোগ সংক্রমণ। জাস্ট এটা কি করবা? জাস্ট এটা রিং দিবা। স্তন্যপায়ী বা অ্যাকুমেন্ট হতে পারে। তারপর তোমার থেকে এগুলো কিছু পড়তে হবে না, রিডিং দিবা। ঠিক আছে না? অর্ধেক হেডলাইনটা জানলে হয়ে যাবে। প্রশমন হতে পারে। তারপর তোমার কি তোমার বিশেষজ্ঞ হতে পারে। আর বাকিটা তুমি নিজ দায়িত্বে রিডিং দিলেই তোমার হয়ে যাবে। ভাইয়া পড়া দিচ্ছে না, এই জন্য পড়া দিচ্ছে না যে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। তুমি তোমার সময় বের করে সুন্দরভাবে তোমার কি পড়ে নিবা যে তোমার অন্তস্থ তোমার কয় ধরনের প্রোটিন থাকতে পারে, 20 ধরনের প্রোটিন থাকতে পারে। এটা জেনে নিতে পারো। এমসিকিউর জন্য অল্প একটু লেস দেন ইম্পর্টেন্ট। তারপর অ্যাপসোনাইজেশন তোমার পড়তে হবে না, জাস্ট তুমি কি দিবা? রিডিং দিবা। ঠিক আছে না? আর যদি পারো তাহলে সিকিউতে তোমার কি কয়ের জন্য পড়ে নিবা যে অ্যাপসোনাইজেশন আসলে এটা কি। মূল টপিকটা এমনিতে তোমার কি নলেজ বেস করে এমনিতে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা মেন গাইডটা থেকে, আর কিছু পড়তে হবে না। অ্যাপসোনাইজেশন তোমার মধ্যে অন্যতম কি বিশিষ্টকরণ হতে পারে, তারপর স্তন্যপায়ীকরণ হতে পারে, ভাইরাসের প্রশমন হতে পারে। হেডলাইনগুলো সুন্দর করে মুখস্থ করে নিবা এমসিকিউর জন্য যে কেমোটক্সিন হতে পারে। এই হেডলাইনগুলো এখান থেকে কি করবা? হেডলাইনগুলো এমনিতে সুন্দরভাবে কি করবো? আমরা হেডলাইনগুলো সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে নেব। তাহলে তোমার একদম 100% কমপ্লিট তোমার হয়ে যাবে। তারপর মাস্ট কোষ এবং মেসোফিল কোষ সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমরা কিছু করবো না, জাস্ট গো ফর রিডিং দিলে হয়ে যাবে। তারপর নেক্সট পেজে চলে আসি যে সংক্রমণ বা তোমার বিস্তার প্রতিরোধ যে কিছু এটা অল্প একটু পড়তে হবে যে তোমার বলছে যে কিছু অ্যান্টিবডি বিশেষ করে ইমিউনোগ্লোবিন ই সারা তোমার প্রদাহ সারা বিষয়টি ত্বরান্বিত করে। যে কোনো ক্ষতস্থানের প্রদাহের 4টি মৌলিক ধারাবাহিক বা বাহ্যিক লক্ষণ দেখা যায়। তাহলে কয়টি দেখা যায়? 4টি দেখা যায়। এটা পড়তে হবে এমসিকিউর জন্য। তোমার এই পার্টটা তোমার পড়তে হবে এমসিকিউতে, একদম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে না? একদম চলে আসছিল বোর্ড কোশ্চেন যে প্রথমে ক্ষতস্থানটি কি হবে? লাল হবে, জায়গাটি গরম হয়ে যাবে, ফুলে যাবে এবং সর্বশেষে তোমার কি ব্যথা অনুভূত হবে। তাহলে এই পার্টটা তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে যে প্রথমে ক্ষতস্থানটি লাল হয়ে যাবে, জায়গাটি গরম হবে, ফুলে যাবে এবং সর্বশেষ ঘটনা কি হবে? লাল হতে পারবে। তাহলে এই পয়েন্ট আমরা কি সুন্দর মুখস্থ করে নেব। তারপর এখানে কি বলছে দেখো,
প্রদাহের কারণে ক্ষতস্থানে এমনভাবে পরিবর্তন ঘটে যার ফলে বহিরাগত জীবাণু আর ছাড়তে পারে না। এভাবে তোমার মাস্টকস এবং বেসোফিল ক্ষরণের প্রদাহ সৃষ্টি হয়, সংক্রমণ বিস্তার রুদ্ধ করতে পারে। তাহলে এখান থেকে এই পয়েন্ট আমরা কি সুন্দরভাবে মুখস্থ করে নেব। নিউ টপিক, তোমার কি নিউ টপিক নিউট্রিশনের বই দেওয়া আছে, যে অ্যান্টিজেন এবং ইমিউনোলজি সম্পর্কে ধারণা দিচ্ছে। যাদের বই দেওয়া নেই তারা সুন্দরভাবে এখান থেকে পড়ে নিবা যে তোমার অ্যান্টিজেন বা ইমিউনোলজি যে কোনো অণু বা কিংবা তোমার কোনো অণু কিংবা অণু শরীরে প্রবেশ করলে যদি তার উপর ক্রিয়াশীল কোনো অ্যান্টিবডি তৈরি হয় তবে সে তোমার হচ্ছে অণু বা অণুজীবকে বলা হয় অ্যান্টিজেন বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সঞ্চরণটা মুখস্থ করে নেব, সিকিউরিটি করার জন্য ইম্পর্টেন্ট। তারপর বলছে এখানে আর কিছু পড়ার দরকার নেই, এখানে আমরা কিছু পড়বো না, জাস্ট এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। জাস্ট ওই পার্টটা পড়বা যে অ্যান্টিজেন কাকে বলে, শেষ। অ্যান্টিজেন প্রকারভেদ জাস্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার একজো জেনাস, আর একটা হচ্ছে কি এন্ডোজেনাস হতে পারে। জাস্ট এই পয়েন্টটা এই দুইটা পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে, আর এগুলো কিছু পড়তে হবে না, এগুলো নিউ এডিশন বেসিক্যালি আসে না, ঠিক আছে না। তো এই দুইটা পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কী পড়তে হবে, জাস্ট এখান থেকে কী করতে হবে, তোমার রিডিং দিতে হবে। কোন কোন পার্টগুলো রিডিং দিতে হবে, যে ইমিউনোলজি, জেনেটিসি রয়েছে, তারপর জেনিসিটি, তারপর হচ্ছে বিজাতীয়তা এবং রাসায়নিক প্রকৃতি হতে পারে। এগুলো জাস্ট তুমি কি আণবিক ওজন হতে পারে, তাছাড়া প্রজাতির নির্দিষ্টতা হতে পারে, ঠিক আছে না। তারপর অঙ্গ অনির্দিষ্টতা হতে পারে, তোমার হচ্ছে কি ডিটারমিনেন্ট গ্রুপ হতে পারে। এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই, এই টপিকটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে রিভিশন তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে নতুন এডিশন। জাস্ট খালি তোমার এমনিতে দিয়ে দিছি জানার জন্য, তো সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসো যে তোমার অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। এই বক্সগুলো তোমার হচ্ছে কি অবশ্যই তোমার মেইন এক্সামের জন্য একদম সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট টপিক, একদম সিকিউর জন্য আর এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে কী করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা কভার করে নেব। বিশেষ ক্ষেত্রে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। আমি বক্স বলি, বক্স তোমার যে কোনো তোমার 10 স্টার ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে, ঠিক আছে। তো আমরা পড়ে নিই যে প্রাণীদের অনুপ্রবেশ কোনো বিজাতীয় বস্তু উদ্দীপনা তাকে নিয়ন্ত্রণের জন্য যে নতুন রাশিপত্র নিশ্চিত হয় তাকে অ্যান্টিবডি বলা হয়। এখান থেকে সংখ্যাটা বলতে পারো। অপরদিকে অ্যান্টিজেন কি, প্রাণীদের অনুপ্রবিষ্ট যে বিজাতীয় বস্তু অ্যান্টিজেন সে যে উদ্দীপনা যোগায় তাকে বলা হয় অ্যান্টিজেন। সাধারণভাবে ইমিউনোগ্লোবিন নামে পরিচিত, এটি মূলত অ্যান্টিজেন নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে থাকে। তাহলে এটা কী নামে পরিচিত, ইমিউনোগ্লোবিন নামে পরিচিত। সাধারণভাবে ইমিউনোলজি নামে পরিচিত, এটা অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপক বস্তু হিসেবে কাজ করে। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসে, রাসায়নিকভাবে এগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ, আর এটা হচ্ছে কি রাসায়নিকভাবে এগুলো প্রোটিন অথবা পলিস্যাকারাইড নিয়ে গঠিত হতে পারে। তার 3 নম্বর পয়েন্টটা এমনি ফাইতে হচ্ছে কি একটা স্টার চিহ্ন দিবা, মুখস্থ করে নিবা এমসিকিউর জন্য। এটা প্লাজমা বি কোষ থেকে কর্তৃক উৎপাদন হয়, আর সম্পূর্ণ জীবাণু বা জীবাণু দেহের কোনো একটি উপাদান বা জীবাণু নিঃসৃত টক্সিন বা অন্য কোনো ক্ষতি বিজাতীয় বস্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। এগুলো প্লাজমা কোষের তলে এবং রক্তরসে এবং লসিকা টিস্যু কোষে অবস্থান করে, আর এগুলো তোমার কি তোমার মুক্ত অণু হিসেবে বিরাজ করে। অ্যান্টিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অর্জিত ইমিউনো সিস্টেম সৃষ্টি হয়, আর বি লিপোসাইটের মাধ্যমে দেহের তৈরি উদ্ভূত সৃষ্টি হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে রিভিশন দিয়ে দিবা। তারপর আমরা কি অ্যান্টিবডি এবং ইন্টারফেরনের মধ্যে পার্থক্য পড়তে হবে। এই বক্সটা তোমার কি মেডিকেলের জন্য একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না, একদম ইম্পর্টেন্ট। যাই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তাই তোমার মেইন এক্সামের জন্য একদম হট টপিক। তো সুন্দরভাবে কী করতে হবে, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে দেখায় নাও। যে বলছে এখানে তোমার কি দেখো, এখানে আমি একবারে দেখা দিচ্ছি যে তোমার প্রাণী দেহের অনুপ্রবিষ্ট কোনো বিজাতীয় বস্তু উদ্দীপনা তাকে নিয়ন্ত্রণের জন্য গ্লাইকোপ্রোটিন জাতীয়, তাহলে কি কোন পদার্থ জাতীয়, গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। দেখো যে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ যে নতুন তোমার রাসায়নিক সৃষ্টি করে তাকে কি বলা, অ্যান্টিবডি বলা হয়। আর ইন্টারফেরন কি, প্রাণী দেহের তোমার কি পুরোটাই তোমার কি দেখায় নিতে হবে, ইম্পর্টেন্ট। যে তোমার প্রাণী দেহের তোমার ভাইরাস সংক্রমণের উদ্দীপনা তাকে নিয়ন্ত্রণের জন্য গ্লাইকোপ্রোটিন জাতীয় যে রাসায়নিক তোমার পদার্থ সৃষ্টি করে তাকে বলা হয় কি, ইন্টারফেরন। অপরদিকে তোমার অ্যান্টিজেন উদ্দীপনা প্লাজমা বি কোষ থেকে প্রতিনিধিত হয়, আর ভাইরাস আক্রান্ত যে কোনো বিশেষ তোমার লিউকোসাইট এবং টি কোষ এবং ফাইব্রোব্লাস্ট কোষ থেকে নিশ্চিত হতে পারে। তাহলে 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টে বলছে নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়ে তাকে ফ্যাগোসাইটিক তোমার কোষ আক্রমণের জন্য সহজলভ্য করে, আর উৎপাদক থেকে নিশ্চিত হয় ইন্টারফেরন। তোমার কি ইন্টারফেরন কি বলছে, ইন্টারফেরন আশেপাশে তোমার সুস্থ তোমার কি কোষকে তোমার ভাইরাস বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পয়েন্ট মনে রাখবা। এটা হচ্ছে কি অ্যান্টিবডি তোমার কোথায় কোথায় থাকতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কৃমি ইত্যাদির বিরুদ্ধে কাজ করে থাকে, আর এটা তোমার শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে। ক্রিয়া মন্থর তবে দীর্ঘস্থায়ী, এটা ক্রিয়া দ্রুত কিন্তু এটা স্বল্পস্থায়ী হতে পারে। তাহলে দেহের প্রতিরক্ষা স্তর সঙ্গে সম্পর্কিত, অপরদিকে তোমার ইন্টারফেরন দেহের প্রতিরক্ষার সাথে সম্পর্কিত হতে পারে। তারপর তোমার এটা তোমার তৃতীয় হবে, এটা দ্বিতীয় হবে। দেহের ইমিউনো সারা প্রদান
প্রদান করে থাকে, আর কি দেহের সহজাত ইমিউনো সাড়া প্রদান করে থাকে। তাহলে এই পয়েন্টটা হবে তোমার কি, এই পয়েন্টটা দেখো আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি যে তোমার কি এগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, কৃমির প্রতি সাহায্য করে থাকে, সাধারণত ভাইরাস। আর এটা মন্থর তবে দীর্ঘস্থায়ী, এটা দ্রুত তবে এটা কি হতে পারে, স্বল্পস্থায়ী হতে পারে। তৃতীয় প্রতিরক্ষা স্তর আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটা হচ্ছে অর্জিত আর কি সহজাত প্রতিরক্ষা স্তর। তাহলে এই 4, 5, 6, 7, 3 নম্বর পয়েন্টটা এবং 2 নম্বর পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবে, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। আর যদি পারো তাহলে সবসময় রিভিশনের মধ্যে পার্টগুলো রেখে দিবা, ঠিক আছে না? দিন শেষে আমি তোমাদের সিলেবাস শেষ করে দিলাম, পড়াই দিলাম সুন্দরভাবে। দিন শেষে তুমি যদি রিভিশন না দাও তাহলে ভাইয়া পুরা তোমরা এক্সামে খারাপ করবা, সত্যি কথা বলতে কি। আর তোমার এক্সামে খারাপ করলে তুমি এডমিশনে তুমি পিছিয়ে পড়বা, তোমার নিজের জীবন থেকে পিছিয়ে পড়বা, তোমার বাবা মার স্বপ্ন তুমি পূরণ করতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা না। ওভারঅল তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করো, একটু কষ্ট করে পড়াশোনা করো, ঠিক আছে? আর এর সফলতা তুমি একদিন তুমি সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? তুমি যদি কষ্ট করো তাহলে তুমি অবশ্যই ফল পাবা। অনেকেই তোমার এখন ধরো আমার ডেডিকেশন দিক দিয়ে আমি বলি যে এখন তোমার বাজতেছে 1:25, তোমার কি রাত 1:25 বাজতেছে, আমি ক্লাস নিচ্ছি, তোমাদের কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমার ডেডিকেশন লেভেলটা দেখো। আর অনেকে তোমার কি অনেকে ঘুমাচ্ছে, আবার অনেকে দেখো তোমরা আমার সঙ্গে ক্লাস করতেছো, একই বেস, একই সেম ব্যাস, একই পড়া, একই বই, অনেকে তোমার ঘুমাচ্ছে, তোমরা আবার কষ্ট করতেছো। তো যারা দিন শেষে কষ্ট করবে তারাই ভালো জায়গায় যাবে। আমি ঘুমাইলাম, খাইলাম, তারপর বাবা আমার টাকা আমি ওয়েস্ট করলাম, পড়াশোনা ঠিকভাবে করলাম না, তাহলে দিন শেষে আমি ভালো জায়গায় যাব না। কারা ভালো জায়গায় যাবে ভাইয়া পুরা? যারা পরিশ্রম করবে তারাই এক্স্যাক্টলি ভালো জায়গায় যাবে, ঠিক আছে? তো আমরা এগুলা কথা আমরা না বলি, তোমাদের গাইডলাইন সেশনে আমি সুন্দরভাবে তোমাদের গাইড করবো, সমস্যা নেই। তারপর আমরা চলে আসি যে তোমার প্রতিরক্ষা ব্যবস্থা, ভ্যাকসিন এবং টিকার সম্পর্কে কিছু বলছে। এখান থেকে এতটুকু মনে রাখবা যে টিকা থেকে এতটুকু তোমার মনে রাখতে হবে যে তোমার কি ইংরেজ চিকিৎসক হয় তোমার এডওয়ার্ড জেনার এই টিকার তোমাদের সূচনা করেন, গুটি বসন্তের টিকার সূচনা করেন। তাহলে এখান থেকে তোমরা মুখস্থ করবা, 1996 সালে মুখস্থ করার দরকার নেই। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করবা যে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার তোমার কি গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। যখন আমরা তোমার কি 9 অধ্যায় পড়বো তখন আবার আরও জানবো, বা তোমার বায়োলজি যখন তোমার কি 5 পেপারের চ্যাপ্টার অনুজীব সম্পর্কে আলোচনা করবো তখন ওখানে দেওয়া আছে, ঠিক আছে? আর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে আমরা কিছু পড়বো না। তার একটি আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য কী হতে পারে, জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে। নিজেদের আমরা কী করবো, নিজেদের এখন আমরা রিডিং দেবো যে একটি সুস্থ, সুবল, নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, এটা কোনো নাই। যে একটি স্বল্প মাত্রা কার্যকর হতে পারে এবং এটি জীবাণু ক্ষতিকর এবং পোষক গৃহীতার জন্য ক্ষতিকর হতে পারে। এর কার্যকারিতা দীর্ঘদিন এবং আজীবন বজায় থাকে এবং এটি খুব দ্রুত এবং অনাক্রম্যতা সূচনা করে। এটি সুনির্দিষ্ট জীবাণু বিরুদ্ধে দেহকে প্রতিরোধ করে গড়ে তোলে। তারপর বলছে ভ্যাকসিনের মায়ের বা আক্রমণকে সন্ত্রাসিত করে। জাস্ট এই পয়েন্টটা আমরা কি করব, নিজ দায়িত্বে আমরা রিডিং দেবো, রিডিং দিয়ে তুমি বুঝতে পারবা, ঠিক আছে না? তারপর তোমার কি ভ্যাকসিনের প্রকারভেদে চলে আসলাম যে ভ্যাকসিন তোমার কি নানা প্রকার হতে পারে, যে তোমার নিষ্প্রাণ ভ্যাকসিন হতে পারে, তারপর তোমার কি তার এখানে বলছে নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন হতে পারে, শক্তি হ্রাস জীবন্ত ভ্যাকসিন হতে পারে, তারপর ট্যাক্সজয়েড ভ্যাকসিন হতে পারে, হ্যাঁ, তারপর উপ একক ভ্যাকসিন হতে পারে, তারপর কি বলছে এখানে যে অনুবন্ধী বা তোমার কনজুগেটিভ ভ্যাকসিন হতে পারে, তারপর ডিএনএ ভ্যাকসিন হতে পারে। তাহলে এখান থেকে আমরা প্রথম পার্টটা চলে আসি যে নিষ্প্রাণ ভ্যাকসিন থেকে এতটুকু জাস্ট খালি হেডলাইনগুলো মুখস্থ করবা। যেখানে বলছে একটু পড়াই দিই, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল, যে এর ক্ষেত্রে রোগের শক্তিশালী জীবাণুকে রাসায়নিক দ্রব্য বা তাপ প্রয়োগ করে মেরে ফেলে মৃত জীবাণুগুলোকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণ হচ্ছে কি তোমার টাইফয়েড, হুপিং কাশি, কলেরা, প্লেগ ইত্যাদি ভ্যাকসিন হতে পারে। এখানে তোমার এই ফুল ফর্মটা মনে রাখবা, একটা মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল যে আইপিভি এর ফুল ফর্ম কি, অর্থাৎ ইন্টিগ্রেটেড কি বলছে এখানে, ইন্টিগ্রেটেড বলছে যে আইপিভি এর ফুল ফর্মটা কি হবে, ইন্টিগ্রেটেড বলছে যে আইপিভি। দেখো এখানে তোমার আইপিভি এর ফুল ফর্ম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও তোমার ভ্যাকসিন হতে পারে। তাহলে আইপিভির এই ফর্মটা ইনফেক্ট টাইম পরে তুমি মুখস্থ করে নিবা। তারপর কি শক্তি হ্রাস জীবন্ত ভ্যাকসিন কোনগুলো হতে পারে, যে তোমার এই যে তোমার এখান থেকে এতটুকু এই যে তোমার উদাহরণগুলো একদম ইম্পর্টেন্ট। যে বলছিল যে শক্তি হ্রাস ভ্যাকসিন তোমার কি কি হতে পারে, এগুলো হতে পারে যে হাম, পানি, বসন্ত, তারপর কি পোলিও, মামস, যক্ষা, রুবেলা, টাইফয়েড হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে এতটুকু মুখস্থ করে নেবো। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল। তারপর বলছে কি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই তোমার সেই টেস্ট বিষয় চলে এসেছিল, এবং ওপি এর পূর্ণ হচ্ছে তোমার কি অরাল পোলিও ভ্যাকসিন। তাহলে এগুলো হচ্ছে কি টেস্টটা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য পড়ে নিব আমরা। তারপর একটা হচ্ছে কি টকজয়েড ভ্যাকসিন, উদাহরণ কী হতে পারে, এবার চলে আসলো
তোমার ডিপথেরিয়া এবং টিটেনাস ভ্যাকসিন হতে পারে। এগুলো হচ্ছে কি টস ভ্যাকসিন, তাহলে এটাও ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এটা আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষায় 20 থেকে 21 সালে চলে আসছিল, তো এগুলো ইম্পর্টেন্ট। তার হচ্ছে উপায়ক ভ্যাকসিন কী কী হতে পারে? উপায়ক ভ্যাকসিন হচ্ছে কি, মানে এখানে অল্প একটু পড়ে নিতে হবে যে জীবাণু যে অংশের কারণে দেহে অনাক্রমতা সারা দান করে, কেবল সেই অংশ দিয়ে একক ভ্যাকসিন তৈরি করা হয়। তার জীবাণুর সারা প্রধান অংশকে অ্যান্টিজেন বলা হয়। একক অর্থাৎ কি উপায়ক ভ্যাকসিন তোমার 1 থেকে 20টি অ্যান্টিজেন থাকতে পারে, তাহলে এটা নিউট্রিশনের বইয়ে দেওয়া আছে। তারপর এগুলা সুন্দরভাবে এই কটা বাকি তোমার লাস্টে দুইটা তোমার সুন্দরভাবে রিডিং দিলেই হয়ে যাবে। তাহলে এগুলো এখান থেকে যেগুলো মেডিকেল আসলে সেগুলো আমি সুন্দরভাবে দাগাই দিই যে তোমার এই পয়েন্টটা তোমাকে দাগাই নিতে হবে। এই পয়েন্টগুলো তোমার, এই উদাহরণগুলো তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই যে তোমার নামগুলো ইম্পর্টেন্ট, নামগুলো মুখস্থ করে নিবা, ভবিষ্যতে আসতে পারে। এবং তোমার থেকে শক্তি হ্রাস এর তোমার উদাহরণগুলো তোমার সুন্দরভাবে তোমার মনে রাখবা। শক্তি হ্রাস তোমার থেকে তোমার জীবন্ত ভ্যাকসিন এবং তোমার নিষ্প্রাণ ভ্যাকসিন কী কী হতে পারে, এই পয়েন্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করলে একদম হয়ে যাবে। তো উড়া ধরে একদম কি করবা, ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নিবা এবং দাগাই নিবা, ঠিক আছে না? এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে তোমার ভ্যাকসিনের তৈরি কৌশল। রিডিং দেব যে তোমার আক্রমণকারী বা রোগ প্রতিরোধকারী জীবাণুকে কোনো নির্ধারিত জীবকোষে আবাদ করে সংখ্যা বৃদ্ধি করা হয়। তারপর কালচারকৃত এসব জীবাণুকে রাসায়নিক প্রক্রিয়া পরিশোধন করে সংরক্ষণ করা হয়। এরপর জীবাণুগুলোকে বিশেষ প্রক্রিয়া নিয়ে তোমার কি নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ করে টিকা তৈরি করা হয়। বিভিন্ন প্রকার টিকা বিভিন্ন উৎস থেকে তৈরি করা হয়। অনেক সময় জিন প্রকৌশল প্রক্রিয়ায় জিন ক্লোনিং অথবা জিন সংশোধন করে টিকা উৎপাদন করা হয়। টাইফয়েড জ্বরের টিকা তোমার কি সলমোনেলা টাইপি তোমার কি তোমার নামক ব্যাকটেরিয়া মাতৃকোষ এবং রেবিস রোগের জন্য রেবিস ভাইরাস অর্ধমৃত দেহ থেকে প্রাপ্ত হতে পারে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে না? এবার এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার দাগায় নাও এবং সুন্দরভাবে তোমরা কি করবা, ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নিবা। এই পয়েন্টটা তোমার মাস্ট মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপর আমরা ভ্যাকসিনে চলে আসি, একদম ডিরেক্ট আমরা কিসে চলে আসবো, ডিরেক্ট আমরা এখন ভ্যাকসিনে চলে আসবো। ভ্যাকসিন আমাদের পড়তে হবে, চলো আমরা পড়ে নিই যে ভ্যাকসিনটা কি। আসলে এখানে বলছে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সংক্রমণ প্রতিরোধ উপায়কে ভ্যাকসিনেশন বলা হয়। তাহলে এটা তোমার সিকিউরিটি অনেকবার চলে আসছিল যে একে সাধারণভাবে তোমার টিকা নামে ডাকা হতে পারে। এটা সিকিউর জন্য তোমার কি একদম ক জন্য একদম অথবা ক্ষয়ের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে, টিটিএম করে নিতে হবে। তো এখান থেকে আমি দেখা দিচ্ছি যে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার উপায়কে বলা হয় ভ্যাকসিনেশন। একে তোমার সাধারণ নামে ডাকা হয়, টিকা নামে দেওয়া হয় এটাকে, ঠিক আছে না? এতটুকু পড়ে নিবা। তারপর আমি পড়ে দিচ্ছি কোনগুলো লাগবে। যে নির্দিষ্ট রোগের ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকে সংগ্রহ উৎপন্ন করা হলেও প্রক্রিয়াগত কারণে এ পদার্থ মানবদেহের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগ সৃষ্টির পরিবর্তে দেহকে রোগমুক্ত রাখতে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রোগ চিকিৎসা ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিকে বলা হয় ভ্যাকসিনো থেরাপি বলা হয়। তাহলে এখান থেকে পড়ে নিবা যে প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয় তাকে বলা হয় ভ্যাকসিনো থেরাপি। তাহলে এটা তোমার বানানটা মুখস্থ করবা, আর এখান থেকে তুমি স্পেলিংটা মুখস্থ করবা, বানানটা মুখস্থ করবা, বানানটা এমনিকলি তোমার বরাবর চলে আসে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এতটুকু মুখস্থ করে নেব যে ভ্যাকসিনো থেরাপি বলতে কি বোঝায়, শেষ। তারপর তোমার এডওয়ার্ড জেনার, তোমার কি এডওয়ার্ড জেনার তোমার 1976 খ্রিস্টাব্দে গুটি বসন্তের ভ্যাকসিন তোমার কি আবিষ্কারের মধ্য দিয়ে তোমার যুগান্তকারী ভ্যাকসিন বিপ্লব ঘটিয়ে তোমার কি রোগ জীবনের দীর্ঘ তোমার কি সুন্দর জীবনে যে প্রত্যাশা জাগিয়েছেন তা ধারাবাহিকভাবে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন উৎপাদন করেছেন, যা তোমার কি এখনও বলছে কি এইডস ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাহলে এই পার্টটা সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে মুখস্থ করে নিবা এবং সুন্দরভাবে রিভিশন দিবা। এই পার্টটা পুরাটাই পার্টটা পড়তে হবে, জাস্ট সালটা এখান থেকে না পড়লে হবে। তো সালটা আমরা কি করবো না, এখান থেকে পড়বো না, আর বাকিগুলো সবগুলো পড়বো। যদি কোশ্চেন কেউ বলে যে তোমার কি AIDS এর কি তোমার কি মানে তোমার কোনো ভ্যাকসিন উৎপন্ন হয়েছে, তোমার কি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে, তো এটা কি হবে, এটা হ্যাঁ হবে না হবে, অবশ্যই ভ্যাকসিন উৎপাদন হয়নি। এখান থেকে এতটুকু পড়ে নিবা, বাকিটা তোমার কিছু পড়ার দরকার নেই। যে ভ্যাকসিন দুভাবে অ্যান্টিবডি উৎপাদন করতে পারে, একটা অসুস্থ হলে, একটা ভ্যাকসিন নিলে। তাহলে এটা কি করবা, সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে রিডিং করলে তোমার হয়ে যাবে। আমরা আর টাইম ওয়েস্ট করতেছি না। তারপর চলে আসলাম যে ভ্যাকসিন রয়েছে মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত, যেমন কি আর হয়েছে মাম্পস, অর্থাৎ মাম্পস অ্যান্ড রুবেলা হতে পারে। তাহলে এইটা এমনিতে মনে রাখলে হবে যে এগুলো হচ্ছে এক ধরনের মিশ্র তোমার ভ্যাকসিন হতে পারে। তাহলে এগুলো এমসিকিউর জন্য কি করবো, পড়ে নিব। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে পড়ে নিবা। যে চলে আসছিল যে মিশ্র ভ্যাকসিন কোনগুলো হতে পারে, WM8 দ্বারা পোস্ট করবা। এমটা হচ্ছে কি মাসেলস মাম্পস অ্যান্ড রিবেলা হতে পারে। তারপর ভ্যাকসিনের গুরুত্ব তুমি রিডিং দিলে তুমি বুঝতে পারবা। এই যে ডিপিটি এগুলো মনে রাখবা। ডিপিটি ফুল হচ্ছে কি ডিপথেরিয়া, তোমার পারটুয়েসিস তোমার হচ্ছে কি টিটেনাস দেওয়া আছে। OVM এর পুরো হচ্ছে অরাল পোলিও ভ্যাকসিন। WMR এর পুরো হচ্ছে কি মাসেলস মাম্পস রুবেলা। BCG পুরো হচ্ছে কি বেসিলাস তোমার হচ্ছে কি কুলমিটি
গুয়েরিন হতে পারে। এগুলো সুন্দরভাবে তোমার হেডলাইন তোমার কি ফুল ফর্মগুলো সুন্দরভাবে একদম টনটন মুখস্থ করবা, ফুল ফর্মগুলো একদম টনটন মুখস্থ করবা, এবং এটা তোমার এমসিকিউর জন্য একদম তোমার থেকে ইম্পর্টেন্ট টপিক না, একদম সুন্দরভাবে তোমার কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এগুলো পয়েন্ট হ্যাঁ তোমার ইগনোর করবো না, সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এগুলো আসলেই অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তোমার হুট করে তোমার যে কি ফুল ফর্ম দিয়ে দিল, তুমি বলতে পারলে না, তাহলে তোমার 1 মার্ক একদম বিনষ্ট হয়ে যাবে। এত কষ্ট করতেছো, একটা মার্কও আমরা ছেড়ে আমরা দিয়ে দিছি না। ডাব্লিউ অর্থাৎ হু এর পূর্ণরূপ কি? তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো যখন আমি তোমাদের জিকে পড়াবো মেডিকেল ব্যাচের জন্য, সুন্দরভাবে আমরা এই সংস্থা সম্পর্কে আমরা আলোচনা করবো, সমস্যা নেই, আমি আছি তোমাদের সাথে, সমস্যা নেই। সারা বিশ্বকে বিশেষ কিছু রোগ থেকে মুক্ত করার জন্য 1974 সালে যে মে মাসে বিশ্বব্যাপী বা টিকা দেওয়া হয় বা নক্ষমতাকা প্রকল্প শুরু করা হয়। দরকার নেই, পড়বা না। যেমন 6টি রোগের তোমার কি কি আছে, ভ্যাকসিন আছে, একটা যক্ষা, ডিপথেরিয়া, তারপর হাম, পোলিও, তারপর ধনুষ্টংচাং এবং হুপিং কাশিং। তাহলে কি টিকা রয়েছে 6টা রোগের। তাহলে এই 6টা রোগটা সুন্দরভাবে রিভিশন দিবা এবং সুন্দরভাবে মুখস্থ করে রাখবা, ঠিক আছে না? এগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য একদম হট টপিক, একদম হট টপিক, তোমাকে পড়তে হবে, ঠিক আছে না? আমরা সুন্দরভাবে পড়ে নেব যে ইপিআই পূর্ণরূপ কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অর ইমিউনাইজেশন। তো এই ফুল ফর্মটা কি করবো আমরা? ফুল ফর্মটা এখান থেকে সুন্দরভাবে কি করবা? মুখস্থ করে নিবা, ঠিক আছে? মুখস্থ করলে ওভারঅল হয়ে যাবে। তখন আমি আরেকবার দেখাই দিই। তোমার হচ্ছে কি পাতা 6টি রোগের তোমার হচ্ছে কি তোমার প্রধানত পৃথিবী থেকে নির্মূল করা হয়েছে, ঠিক আছে না? একটা হচ্ছে যক্ষা, একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে তোমার হচ্ছে কি হাম, তারপর হচ্ছে পোলিও, ধনুষ্টংটা এবং বিকাশন করতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার হচ্ছে ইপিআই এর পুনরূপ হচ্ছে তোমার হচ্ছে কি এক্সপেন্ডেড। ইপিআই পুনরূপ কি হবে? এক্সপেন্ডেড হতে পারে, তাহলে এক্সপেন্ডেড তোমার কি প্রোগ্রাম অর ইমিউনাইজেশন হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর তোমার চলে আসো যে তোমার একটা ছক দেওয়া আছে, তোমার হচ্ছে ইপিআই পুনরূপ কি? এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনেশন দেওয়া আছে, যে তোমার হচ্ছে কি ডিপথেরিয়া, হুপিং কাশিং। এখান থেকে কিছু পড়বা না, জাস্ট এইখান থেকে এতটুকু পড়বা যে তোমার হচ্ছে রুবেলা, তোমার হচ্ছে এমটিআই মাসলস কাজ করতে পারে এবং সেটা 9 মাস পূর্ণ হতে পারে, পূর্ণবয়স্ক হতে পারে। এই ছকটা যখন আমি তোমাদের পার্সোনালভাবে তোমার হচ্ছে কি নোট তোমার হচ্ছে কি শেয়ার করে দেবো, নোট দিয়ে নোট সাবমিট করব, তখন ওই নোটের মধ্যে এগুলো সব থাকবে। এখান থেকে আমরা কিছুই পড়বো না, এটা এটা পড়ে আমরা কিছুই আমরা করব না। তাই এগুলো আমরা কি করব না, ঠিক আছে না? পড়বো না মানে না। তাহলে বুস্টার ডোজ অর্থাৎ তোমার হচ্ছে বুস্টার ডোজটা কি একটু জেনে নাও। আমরা রিডিং পড়বো, যে বলছে তোমার হচ্ছে দেখে অধিক মাত্রায় অ্যান্টিজেন সৃষ্টি অক্ষমতা সাধনের জন্য প্রাথমিক ভ্যাকসিন দেওয়ার পর নির্দিষ্ট সময় অন্তরে যে ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাকে বুস্টার ডোজ বলা হয়। পোলিও ভ্যাকসিন তোমার পড়তে হবে, যে তোমার পোলিও ভ্যাকসিন থেকে এতটুকু মনে রাখবা যে এটা এক ধরনের আরএনএ ভ্যাকসিন। এখান থেকে তোমার কিছু মুখস্থ করতে হবে না, যে তোমার কি বর্তমান বাংলাদেশে অনেক পোলিও রয়েছে। এখান থেকে জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। বিসিজি ভ্যাকসিন তোমার কিছু পড়তে হবে না, এখান থেকে এতটুকু মনে রাখবা যে মানুষের যক্ষা রোগের সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে কি তোমার হচ্ছে কি মাইকো ব্যাকটেরিয়াম, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি টুবার ক্লোসিস হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে কি করতে হবে? এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, মেডিকেলের জন্য একদম মাস্ট পড়তে হবে, ঠিক আছে? তোমার মানুষের ফুসফুস, যকৃৎ, অন্ত্র, অস্থি দ্বারা আক্রান্ত হয়, তোমার কি যক্ষা রোগ প্রতিরোধের জন্য শিশুদের বিসিজি টিকা প্রদান করতে হবে। ব্যাকটেরিয়া ধরনের ও জীবাণু আবিষ্কার ফরাসি বিজ্ঞানী তোমার অ্যালবার্ট ক্যালমেট্রি ও তোমার তোমার কি কেমিল্লি গুরিন নামসরে এই টিকা বিসিজি নাম দেওয়া হয়েছে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে আমাদের, ঠিক আছে? তারপর ডিপিটি অর্থাৎ ডিপথেরিয়া, তোমার কি ডিপথেরিয়া আছে, হুপিং কাশিং, তারপর কি পারটুয়েসিস, তারপর তোমার ধনুষ্টংক্রাম হতে পারে। ফুল ফর্মটা আছে এত 3টি রোগের ডিপিটি ভ্যাকসিন নামে পরিচিত হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো সুন্দরভাবে তোমরা কি করবা? মুখস্থ করে নিবা। এই পয়েন্টটা থেকে তোমার এগুলাই তোমার কি করতে হবে? বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমি আবার দেখা দিচ্ছি, এগুলো পয়েন্টগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা এবং বানান সহকারে সুন্দরভাবে মুখস্থ করে নিবা ভাইয়ের সঙ্গে, ঠিক আছে না? আমি আবার দেখা দিচ্ছি, দেখো সুন্দরভাবে আমি ভাইয়া সুন্দরভাবে তোমাদের দেখাই দিচ্ছে, সমস্যা নাই। তোমরাও বইটা হাতে নিয়ে সুন্দরভাবে এভাবে দেখাই নিবা। আর যদি দেখাও তাহলে পরবর্তী তোমার রিভিশন দিতে তোমার অনেক ইজি হবে এবং মনেও তাড়াতাড়ি পড়বে যে হাবিব ভাইয়া এগুলো সুন্দরভাবে আমাদের পড়াই দিছিল, মনে পড়বে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পড়াশোনা করবো এবং ভালো একটা রেজাল্ট আমরা অ্যাচিভ করবো, সমস্যা নেই। তারপর চলে আসো যে তোমার দেহ প্রতিরক্ষা, স্মৃতিকোষের ভূমিকা, কিছু পড়বো না। এই পার্টটা থেকে জাস্ট আমরা কি করবো? গো ফর রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো কিছু পড়বো না, এগুলো মেনলি আসে না। স্মৃতিকোষ কি? যেটা তোমার কি একটা জীবাণু তোমার প্রথম অবস্থায় তোমার শরীরে তোমার কি ক্ষতি করলো, তারপর তুমি ভ্যাকসিন দিলা বা তোমার কি ওই জীবাণুর বিরুদ্ধে একটা তুমি ভালো একটা জীবাণু নিয়ে আসলা শরীরের ভিতরে। তো এই যে ভালো জীবাণুটা ওই জীবাণুকে ভক্ষণ করে মেরে ফেলে এবং পরবর্তীতে ওই জীবাণু যেন আর দেহে প্রবেশ করতে না পারে, এর জন্য সেটা স্মৃতিকোষ হিসেবে আমাদের শরীরে একদম সেফ হয়ে যায়, যেন ও আসার সাথে সাথে যেন মেরে ফেলতে পারে। তো এটা সুন্দরভাবে এনটিকে
সুন্দরভাবে নাচ টু নিলেই তোমার হচ্ছে কি হয়ে যাবে। তো সুন্দরভাবে কি করবা, সময় করে রিং দিয়ে তোমার হচ্ছে কি পড়ে নিবা ভাইয়া বোনেরা, ঠিক আছে। আমি আর সময় নষ্ট করতেছি না। তারপর চলে আসি, তারপর আমরা অধ্যায়টা কি করে দিলাম, আর চ্যাপ্টারটা আমরা সুন্দরভাবে আমরা কমপ্লিট করে দিলাম। তো চ্যাপ্টারটা সুন্দরভাবে আমরা চ্যাপ্টার তোমার হচ্ছে কি 10 এই সুন্দরভাবে আমরা কমপ্লিট করে দিলাম ভাইয়া বুড়া। তো এই জার্নিটা সুন্দরভাবে আমরা স্মুথলি ভাবে শেষ করে দিলাম। ক্লাস 1, ঠিক আছে না, ক্লাস তোমার হচ্ছে কি ক্লাস 1 সুন্দরভাবে যারা দেখে নিবা, ক্লাস 2টা দেখে নিবা, ক্লাস 3টা দেখে নিবা, এবং ক্লাস 4 এর মাধ্যমে এই 4টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা সুন্দরভাবে আমি কভার করে দিয়েছি। এখন কাজটা হচ্ছে তোমাদের সুন্দরভাবে তোমার বইটা আন্ডারলাইন করে নিবা। হ্যাঁ, তাই এসএসসির জন্য যতটুকু দেখা দিয়েছি পড়ে নিবা। তারপর এটা তোমার সুন্দরভাবে করা হলো এমসিকিউর জন্য, ঠিক আছে না, এমসিকিউর জন্য আমি সিকিউর জন্য শর্ট কোশ্চেন কভার করে দিলাম। আবার যখন আমি তোমাদের কি সিকিউ সলিউশন করা পরে সলিউশন ক্লাস নিয়ে তোমার সামনে চলে আসবো, তোমার সুন্দরভাবে আবার বইটা তোমার হচ্ছে কি ওয়ান শর্ট রিভিশন ক্লাস দিয়ে তোমার হচ্ছে কি ওয়ান শর্ট রিভিশন ক্লাস দিয়ে তোমাদের অধ্যায়টা আমি দেখাই দেবো সুন্দরভাবে। মেইন এক্সামের জন্য যখন তোমাদের হাতে সময় থাকবে না, তখন আমরা আবার রিভিশন দেবো, ঠিক আছে না। অধ্যায় সারসংক্ষেপ হিসেবে তোমার এত সবগুলো পড়ে নিবা, এটা ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ে নিবা। এই অধ্যায় সারসংক্ষেপে তোমার সুন্দরভাবে জানলে তোমার এসএসসিতে তোমার আর সমস্যা থাকবে না। এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এই সারসংক্ষেপটা মাস্ট 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 তোমাদের কি রিভিশন দিয়ে দেবা। এই সারসংক্ষেপটা অবশ্যই তোমাদের কি মাস্ট রিভিশন দিতে হবে, ঠিক আছে না। ওভারঅল আমরা অধ্যায়টা তোমার কি শেষ করে দিলাম। এমসিকিউ নিয়ে তোমাদের অতি শীঘ্রই আমি তোমাদের হাবিব ভাইয়া সলিউশন নিয়ে চলে আসতেছে। তো ওভারঅল আমাদের এই জার্নিটা একদম ফুললি আমরা অনেক স্মুথলিভাবে শেষ করে দিলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই জার্নিতে তোমার থেকে অংশগ্রহণ করার জন্য, এবং আমরা সুন্দরভাবে শেষ করে দিতে পারলাম, ঠিক আছে। তো তাও যদি এই কোশ্চেনে যদি তোমার কি এই তোমার অধ্যায়ে যদি আরও কোনো তোমার ক্লাস লাগে, বা যদি তো সলিউশন ক্লাস লাগে, বা আরও যদি ওয়ান শট ক্লাস লাগে যে ভাইয়া আরেকটা ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করে দেন, তোমরা পার্সোনাল ব্যাচে যারা যারা আসো সুন্দরভাবে ভাইয়াকে বলবা। তো তোমাদের আমি যেটাই ডিমান্ড করো না কেন ভালো রেজাল্ট করার জন্য সুন্দরভাবে আমি তোমাদের কভার করে দেবো, ঠিক আছে। তো ওভারঅল নিজের প্রতি একটু সচেতন হও, বা আমার প্রতি যত্নশীল হও, ঠিক আছে না। বাবার মার মুখের দিকে একটু চেয়ে চেয়ে দেখো যে বাবা মা তোমার প্রতি কতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, যে আমার ছেলে অথবা মেয়ে একদিন ভালো জায়গায় যাবে, প্রতিষ্ঠিত হবে, এবং তাদের স্বপ্ন তোমরা পূরণ করবা ইনশাআল্লাহ, ঠিক আছে না। আমরা ভালোভাবে পড়াশোনা করবো, শরীরের দিক দিয়ে আমরা অল্প একটু কি কেয়ার নেব, ঠিক আছে। এবং তোমরা আমার জন্য, তোমাদের হাবিব ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবা, যেন সুন্দরভাবে আমি যেন আমার শরীরটা সুস্থ থাকতে পারে, এবং তোমার এই সিলেবাসটা যেন অতি শীঘ্রই শেষ করে দিতে পারি, ঠিক আছে না। তো অন্যরা যারা ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে, ভাইয়া পুরা তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে না, তোমার ধৈর্য সহকারে ক্লাসটা করে নেওয়ার জন্য। তোমাদেরও যদি কোনো ডিমান্ড থাকে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ যে কোনো অধ্যায় তোমরা বলতে পারো, ভাইয়া তোমার হচ্ছে কি যথেষ্ট পরিমাণে তোমাদের হেল্প করার জন্য একদম তোমার হচ্ছে কি রেডি আছে, ঠিক আছে। তো তোমরা জাস্ট খালি রেসপন্স করো। তো ওভারঅল প্রত্যেকে আবারও ধন্যবাদ। আমরা আজকে এই অধ্যায়টা শেষ করে দিলাম, ঠিক আছে। তো নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই চলে আসতেছে তোমাদের মাঝে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য অনেক দোয়া করবা, এবং মানে অনেক কি করবা, পড়াশোনা করবা, ঠিক আছে। তাহলে আমরা আজকে অধ্যায়টা শেষ করে দিলাম, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকুই রাখলাম। নেক্সট টপিকে আমরা সুন্দরভাবে কভার করে দেবো। আর যারা পার্সোনাল ক্লাসে আসো তারা তো রুটিন অনুযায়ী ক্লাস পাবা ওয়েবসাইটে, সমস্যা নাই। তো আজকে আমরা এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।